ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমরা এই কনসেপ্টটা করছি কি মূলক, তাহলে মূলকের কনসেপ্টটা কি আমি যখন আবার তোমাদের এটা দেখাচ্ছি, যখন কালকে ছিল কি আমরা ইন্ডিভিজুয়াল যখন একটা পরমাণু করছি, সেই পরমাণুর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো Cl মাইনাস হচ্ছে, Na প্লাস হচ্ছে, মানে আমরা যা যা কাল পর্যন্ত পড়েছিলাম সেটা কি পড়েছিলাম, সেটা কিন্তু আমরা পড়েছিলাম যে ইন্ডিভিজুয়াল আমরা পড়ছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল নয়, এখানে যেটা বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে একাধিক পরমাণু যখন জোটবদ্ধ অবস্থায় থাকছে তখন এই বিষয়টা কিন্তু কে লিখছো স্ক্রিনের উপরে, ডোন্ট রাইট এনিথিং অন স্ক্রিন। দেখো আবার দেখো এখানটা কিরকম হচ্ছে, তাহলে যখন আমরা পড়ছি H প্লাস Cl মাইনাস, আমরা সাধারণত এরকম ভাবেই জানি, অক্সিজেন 2 মাইনাস এরকম ভাবে জানি, কিন্তু যখন মূলক হিসেবে থাকছে তখন কিন্তু হচ্ছে OH মাইনাস, তখন এর যোগ্যতাটা কিরকম হয়ে যাচ্ছে, ধরো N এর ক্ষেত্রে হচ্ছে 1 আর OH এর ক্ষেত্রে 1, তখন এরা কিন্তু যে যৌগটা তৈরি করছে সেটা হচ্ছে NOOH, কারণ এই মূলকের যোগ্যতা তখন কিন্তু 1 হিসাবে ট্রিট হচ্ছে, যেহেতু চার্জটা হচ্ছে 1। এটাই হচ্ছে মূলকের সঙ্গে অন্য কম্পাউন্ডের ডিফারেন্স। বুঝতে পারছি সবাই? দেখো আমি পরেরটা আবার বোঝালাম তোমাদেরকে, যে দেখো এই CO2 মাইনাস কিরকম হচ্ছে, কার্বনের যোগ্যতা কিন্তু 4, অক্সিজেনের 2, কিন্তু যখন মূলক হিসেবে থাকছে এই পুরোটা একসাথে থাকছে তখন কি হচ্ছে যে এর যোগ্যতা তখন কিন্তু ট্রিট হয়ে গেল কি হিসাবে, 2 হিসাবে, এর যোগ্যতা হয়ে গেল 2, কার্বনেটের যোগ্যতা হয়ে গেল 2, তখন হাইড্রোজেনের 1 আর কার্বনেটের 2 এরা মিলে কম্পাউন্ডটা তৈরি করলো H2CO3। কি কম্পাউন্ড তৈরি করলো? H2CO3। এর পরেরটা আমি কি দেখালাম, যে একই রকম ভাবে সালফেটের ক্ষেত্রে কি হচ্ছে, সালফেটের ক্ষেত্রে দেখো SO4 মাইনাস, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 1, আর এই SO4 এর ক্ষেত্রে কত জানি আমরা, যোগ্যতা হচ্ছে 2, তাহলে এরা যখন পরস্পরের সঙ্গে কম্পাউন্ড তৈরি করলো কম্পাউন্ডটা হয়ে গেল H2SO4। দেখো বুঝতে পারছি কি বুঝতে পারছি সবাই? ক্লিয়ার হচ্ছে? ওকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার আমরা একটা ভিডিও দেখবো, ভিডিও দেখে এটাকে সহজে, আরো সহজে কিভাবে বোঝা যায় সেটাকে আমরা বোঝার চেষ্টা করব। এবার র্যাডিক্যাল সম্বন্ধে আমরা একটা separate elements, that is we will be discussing about radical. Now what is radical? Here is a picture representing NH4 plus. Here they are not standing separately as separate elements, that is nitrogen and hydrogen, but they are placed very close to each other as a unit with a charge symbol on the head or superscript. This is nothing but ammonium radical with a positive charge. Now we can define radical very easily. A radical is an atom or group of atoms of different elements chemically bounded to form a single unit with a charge on them. Charge can be positive, charge can be negative. Radicals can also be called. একটা মজার ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে লস অফ ইলেকট্রন যখন হচ্ছে, র্যাডিক্যালের ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই র্যাডিক্যালের ব্যাপারটা কে আমরা খুব সহজে, র্যাডিক্যাল ইজ অ্যান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটমস দ্যাট কেমিক্যালি বাউন্ডেড টু ফর্ম সিঙ্গেল ইউনিট উইথ আ চার্জ অন ইট। ওকে, এবার দেখো নেক্সট কনসেপ্টটা কি আসছে, যে form a single unit with a charge on them. Charge can be positive, charge can be negative. Radicals can also be called ions. Positive charge radical is called cations, example NH4 plus, and negatively charged radical is known as anions, that is OH minus, which we say as hydroxide ion. How we get such formula? Just have a look. Here it is written NH4 plus, that is ammonium ion. Now we know it is made up of nitrogen and hydrogen. So nitrogen is having the valency -3, which we have already learned previously from the electronic configuration. And there are 4 hydrogen atoms. So we will multiply. দেখো H ছিল -3, এটা +1, এটা আমরা খুব ভালো করে জানি, নাইট্রোজেনের যোগ্যতা 3, এর 4। Multiply the valency into 4. We know hydrogen is having 2 valency, -1 and +1, but already we have taken negative, so we will take the positive valency of hydrogen. We will multiply 4 into 1, so now we will calculate -3 plus 4,
and we will get the valency +1. We are representing as only simple plus as a superscript the charge. We can also write NH4 within bracket to prevent the confusion. But in maximum books you will be seeing it is written NH4 plus. This plus is not only given for hydrogen but as a whole of the radical. That শামিমা কিছু বলছো? শামিমা শুনতে পাচ্ছ না বলছিলে? শামিমা কিছু প্রশ্ন করবে? is ammonium. Next example, hydroxyl ion, that is OH minus. We know the valency of oxygen, that is -2, and hydrogen +1. So now we can say overall charge, that is -2 + 1, we get as এটা বুঝতে পারছো? এটা মজার ব্যাপার। দেখো এই যে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকম ভাবেই হচ্ছিল। যে হাইড্রোজেনের 4টে পরমাণু ছিল, তাহলে হাইড্রোজেনের 4টে পরমাণু ছিল মানে 4 1 4, আর নাইট্রোজেনের ক্ষেত্রে কত ছিল সেটাকে আমরা প্লাস মাইনাস করে দেখলাম যে 3, তাহলে মাইনাস সাথে এটা যখন হলো পরে আমরা দেখলাম ওটা কত হচ্ছে +1, তাহলে 4 - 3 1। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে এটা আপনি মাইনাস করে দিতেন, অক্সিজেনের ক্ষেত্রে চার্জ দেখবে আমরা যখন ইন্ডিভিজুয়ালি করেছিলাম মাইনাসই হয়, কারণ দুটো ইলেকট্রন লাগে, সেটা দুটো ইলেকট্রন নিয়ে O2 মাইনাস হয়, তাহলে -2 + 1 = -1। আমি আগেরটা আবার একটা রিপিট করছি, দেখো মজার ব্যাপার। তাহলে দেখো নাইট্রোজেনের ব্যাপারে কি হচ্ছে, যখন আমরা দেখছি যে -3 + 4 × 1, তাহলে 4 × 1টা কিরকম ভাবে হচ্ছে যে এইখানটাতে যে 4টে আছে, তাহলে 4টে মানে 4খানা হাইড্রোজেন আছে, তাহলে 4কে আমরা 1 দিয়ে গুণ করবো, 4 হয়ে গেল। আর নাইট্রোজেনের ক্ষেত্রে -3, কারণ 5টা সর্ববহিষ্ঠ কক্ষী ইলেকট্রন আছে, তার মানে তার চার্জ কত হবে, 3টে ইলেকট্রন সে নেবে, সেই জন্য এটা -3, তাহলে -3 + 4 × 1 = কি হচ্ছে যে -3 + 4 = +1। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এবার দেখো নেক্সট আমরা কি গেলাম, নেক্সট আমরা দেখলাম OH এর ক্ষেত্রে মজার ব্যাপার। অক্সিজেনের তোমরা জানো চার্জ কত, -2, অক্সিজেনের চার্জ কত -2, একের চার্জ কত, আর এটার চার্জ কত হচ্ছে, এটার চার্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1, তাহলে কত হবে -2 + 1, তার মানে ওভারঅল চার্জ হয়ে যাবে -1। তার মানে এরকম ভাবে প্রত্যেকটা মূলক মুখস্থ না করে যেহেতু আমরা চার্জ গুলো জানি, তাহলে কিন্তু আমরা চার্জ থেকে মূলকের চার্জ কত সেটা বার করে নিতে পারবো। hydrogen +1. So now we can say overall charge, that is -2 + 1, we get as -1. So it is written as OH minus. 1 is not written, we can understand that. So from this way we can get the different ways in how the radical can be written. Now we will learn the name of the different radicals, how it is given, seeing what elements are there to form the radical. For example, sulfite and sulfate. You can see the formula is SO3 2- and SO4 2-. Depending upon the number of oxygen present in the radical, we give them separate names. You can see in the suffix there is ite, ITE with the first one, and second one goes with ate, ATE. We can say ite is added as suffix if they are having less number of oxygen, and if ate is there, suffix means it is having more number of oxygen. Same here goes another example, NO2 minus, NO3 minus. You can name it by yourself. For example, the first one will be called as nitrite, NITRITE. ITE is added as suffix as it is having 2 oxygen, whereas the second one will go with nitrate as it is having 3 oxygen. এটা বুঝতে পারলে? Same here, chlorite on chloride. এটা আরো সুন্দরভাবে আমাদের ব্যাপারটা বোঝা যাচ্ছে, যার ক্ষেত্রে বেশি হচ্ছে সালফাইড আর সালফেট। তাহলে দেখো যার ক্ষেত্রে বেশি হচ্ছে 4খানা ছিল, সেটা হচ্ছে সালফেট, বেশিটা হচ্ছে এট, আর কমটা হচ্ছে আইট, তাহলে একই রকম ক্ষেত্রে আমরা পরেরটা দেখতে পেলাম নাইট্রাইট। তাহলে নাইট্রেট কোনটা হবে, কে বলবে নাইট্রেট কোনটা হবে? সুমাইয়া, বেশিটা কোনটা? NO3 minus.
হ্যাঁ, এটা কি হবে? ওটা হবে নাইট্রেট। ওটা হবে নাইট্রেট। গুড। আর ওটা হবে নাইট্রাইট। You can name it by yourself. For example, the first one will be called as nitrite, Nitrite. Ite is added as suffix as it is having 2 oxygen, whereas the second one will go with nitrate as it is having 3 oxygen. Same here, chlorite on chlorate. Chlorite means we can write the formula as ClO2 minus and chlorate ClO3 minus. So we can conclude here that if by seeing any formula ending with ite or ate, it can be understood oxygen is present in it. Now how we are naming, let's go to the second rule. For example, carbon. Symbol of carbonate is CO3 2 minus. Bicarbonate HCO3 minus. Now here you can see carbonate is having no hydrogen, whereas bicarbonate is denoted by hydrogen. Now here by word, wherever it is there, you should understand hydrogen is added to it. Charges may differ here, that is a separate thing, but by seeing the word bi, you will be understanding hydrogen is added to it. Same here, another example, sulfate. Sulfate and bisulfate. You can see that is again in bisulfate, the formula is HSO4 minus. So a small chart is being given to you to understand these. Now coming to the third rule. If the radicals are ending with a IUM, that means they are having positive charge. Example, ammonium. Here IUM is there, so we can say it is having positive charge. Same hydronium, phosphonium, you can see they are having positive charge. Next we will find some radical which is having H, that means hydrogen, N, nitrogen, or Cl means chlorine, their valency will be always 1. Example, hydroxide, we will write as OH minus, that means they are having 1 as their valency. Nitrite, that means it is having nitrogen, so it is NO2 minus, they are having valency 1. Chloride, ClO2 minus, they are having chlorine in it. Cyanide, they are also having nitrogen, so valency will be 1. A small chart is being shown so that you can understand the different radicals ending or having hydrogen, nitrogen and chlorine as one of its constituent, then they will be having valency 1. Now to remember, those who are having the valency 2 should have sulfur in it. Example, sulfite, sulfate. They will be having valency 3 when they are having phosphorus in the formula. Generally most of the radicals are negative, but we will be having few positive also. Example, ammonium, which we have studied. Now here we will be seeing that how we name the different formulas according to their radicals present in it. এতটা যেটা বড় হলো সব বুঝতে পেরেছো? এট আর আইটের ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা গেছে। অনেকগুলো আছে, মূল যেটা বোঝার আমাদের একটা হচ্ছে এট, একটা হচ্ছে আই। এটটা হচ্ছে কম থাকলে বেশি থাকলে, আইটটা হলো কম থাকলে। আরেকটা কি শিখলাম আমরা? বাইকার্বনেট। বাই কথাটা মানে হচ্ছে বাইসালফেট, মানে যেখানে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকলে আমরা বাই লিখবো। এইবার দেখো এটাকে নিয়ে আমরা ফর্মুলাটা কিভাবে লিখবো র্যাডিক্যালি। For example, calcium carbonate. Symbol of calcium is Ca, carbonate CO3. Now we will write the valency as we have learned before. Calcium is having the valency +2 and carbonate is -2. Next step, we will just exclude the charges and just write the numbers. After writing the numbers, we are writing just calcium is having 2, carbonate is also having 2. It will be followed by cross multiplication. That means
এটা আমি তোমাদের আগেই ভিডিওতে দেখালাম যে কিভাবে হয় ক্রস মাল্টিপ্লিকেশন। তার মানে দুজনেরই দুখানা হচ্ছে 2 করে হচ্ছে চার্জ বা ভ্যালেন্সি, সেই জন্য এটা CaCO3 হবে। Calcium will be multiplied by 2 and carbonate will be also multiplied by 2. Now we are getting the formula as Ca2CO3 whole 2. Now for avoiding the confusion, make sure that the radical should be written in brackets. As we are having 2 as their subscripts, we will be taking the HCF, that is highest common factor. We know HCF of 2 and 2 is simply 2. Now whatever we are getting the HCF, that will be divided by the subscripts. So when we are dividing Ca2 by Ca2 by 2 and CO3 by 2, we are getting the formula as CaCO3. Next example, sodium sulfate. The symbol of sodium we know Na. Sulfate. হ্যাঁ, তুই না জয়নগর কিছু জিজ্ঞেস করবে? তুই না বলো। জয়নগরের তুই না স্যার, বলেছে। হ্যাঁ বলো। স্যার বলছি ওই সোডিয়ামের মানে ওই Na প্লাস ওটা কি সংকেত? Na তো হচ্ছে চিহ্ন, সোডিয়ামের ক্ষেত্রে চিহ্ন হচ্ছে Na। এবার এটা যখন আমরা করেছিলাম কালকে আমি বলেছিলাম যে আয়ন, এর আগে আমরা ক্লাসে করেছিলাম আয়ন কিভাবে তৈরি হয়। যখন সর্ববৈশ্য কক্ষে একটা ইলেকট্রন থাকছে, তুমি তো লিখলে, কালকেও লিখলে যে যোজ্যতা 1 2 8 1, সর্ববৈশ্য কক্ষে একটা ইলেকট্রন। সবসময় চাইবে যে আমি ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে আমার লাস্ট পেলে 8খানা ইলেকট্রন হবে, সেই জন্য ও একটা ছেড়ে দেয়, একটা ছেড়ে দিয়ে Na প্লাস হয়। একই রকম ভাবে K প্লাস হয়, ঠিক আছে? এরকম ভাবে যখন Cl টাকে Cl মাইনাস হয়, কারণ ও 7টা আছে, ও আরেকটা ইলেকট্রন দিলেই অষ্টপূর্তি হয়ে যাবে। আমার 8টা ইলেকট্রন চাই, 8টা ইলেকট্রন চাই, তাহলে F মাইনাস Cl মাইনাস Br মাইনাস। অক্টেনের ক্ষেত্রে আবার কি হচ্ছে, দেখো অক্টেনের টোটাল ইলেকট্রন সংখ্যা 8, তাহলে 2 আর 6, আর যদি দুটো ইলেকট্রন চাই তাহলে ওর কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, তাহলে O2 মাইনাস। এই জন্য হচ্ছে O2 মাইনাস, হ্যাঁ, H2 মাইনাস, এইভাবে হয়। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। আয়নটা ভালো করে বুঝতে হবে, তার আয়ন না বুঝলে মূলক বুঝবে না। ওই জন্য আমি মূলকটা প্রথমে করাইনি, প্রথমে পরমাণু ইলেকট্রনীয় স্ট্রাকচার পড়িয়েছি, তারপরে আয়ন পড়িয়েছি, তারপর যোজ্যতা পড়িয়েছি। কনফার একটার সঙ্গে একটা রিলেটেড, যোজ্যতার উপরেই কিন্তু ডিপেন্ড করে আয়ন হয়। আবার যোজ্যতার আর আয়নটা ডিপেন্ড করে কার উপরে? ইলেকট্রনীয় বিন্যাসের উপরে, যে সর্বমোট কক্ষে কতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রন ছাড়বে নাকি নেবে। যদি ইলেকট্রন নেয় তাহলে মাইনাস হবে, যদি ইলেকট্রন ছাড়ে তাহলে প্লাস হবে। ওকে, SO4 2 minus. Now we will write their valency, that is +1 for sodium and -2 for sulfate. Sodium is a metal, so we are writing it in front, and then we are going with the cross multiplication excluding the charges. So sodium will be multiplied by 2 and sulfate will be multiplied by 1, and we are getting the formula as Na2SO4 for sodium sulfate. Now here don't make a mistake, that is 4 and 2 are not the subscripts for individual thing, because sulfate is itself a whole radical. So don't think it as separate elements. To avoid confusion, write this whole of the radical inside a bracket. Next we are having অ্যালুমিনিয়াম নাইট্রাইট, নাইট্রেটের সংকেত কি হবে? কি বলবে? নাইট্রেটের সংকেত কি হবে? নাইট্রেট কি হবে সংকেত? NO3 minus. NO3 মাইনাস কি হবে? শুধু NO3 মাইনাস হয়ে থেকে যাবে? হ্যাঁ, NO3 মাইনাস হয়ে থেকে যাবে। দেখো কি করে হচ্ছে। aluminium nitrate, the last example. Aluminium nitrate is made up of aluminium plus nitrate. So the symbol will be Al for aluminium and NO3 for nitrate. Valency of aluminium +3, nitrate -1. Metals we will be writing in front, followed by the non-metal. Now here we will be excluding the charges, and we এখানে একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বললো যে আমরা সবসময় মেটালকে আগে লিখবো, অর্থাৎ ধাতুকে আগে লিখবো, তারপর কিন্তু আমরা অধাতুকে লিখবো। এখানে আমি এই কথাটা এরকম ভাবে বলি না,
এই জন্য বলি না, যখন ধরো আমরা কার্বন ডাই অক্সাইড লিখছি তখন আমি কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো কি করে বুঝবো? দুটোই তো আলাদা। সেটা আমি বলি এই কথাটাকে এরকম বা এরকম ভাবে লেখা উচিত, যেটা বেশি তড়িৎ ধনাত্মক, যে পরমাণুটা বেশি তড়িৎ ধনাত্মক তাকে আমি আগে লিখবো, এবং যে ধাতু না হয় তখন কি হবে? তাহলে যে বেশি তড়িৎ ধনাত্মক তাকে আমি আগে লিখবো। সুতরাং অ্যালুমিনিয়াম আর নাইট্রেটের মধ্যে অ্যালুমিনিয়াম হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক, সেই জন্য অ্যালুমিনিয়ামকে আমরা আগে লিখছি। যেমন আমরা জলের সংকেত কি লিখি H2O, কিন্তু জলের সংকেত আমরা কখনো OH2 লিখি না। কেন লিখি না? তার কারণ হাইড্রোজেন হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক, বেশি তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য আমরা জলের সংকেত লিখি H2O, কখনো OH2 লিখি না। এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। We will just write the number. By cross multiplication, we will be having aluminium multiplied by 1 and NO3 multiplied by 3. So we will have the whole formula as AlNO3 whole 3. There is nothing to take HCF here because we are seeing the subscripts as only 3 and 1. A small chart of radical is given. এটাকে স্ক্রিনশট করে নিতে পারো, তোমাদের বইতেও আছে, স্ক্রিনশট করে নিলে সুবিধা তোমাদের, যে এটা কোথা থেকে কি হচ্ছে, হ্যাঁ, যে প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে কি ভ্যালু আছে সেই ভ্যালুর চার্টটা এখানে একদম দেওয়া আছে সুন্দর করে, যে কোন চার্টের ক্ষেত্রে কি হচ্ছে। যেরকম তোমরা আজকে তোমাদের কাজ হবে এরকম একটা চার্ট তৈরি করা, এবং এই চার্ট তৈরি করে তোমাদের বইতেও আছে অবশ্য, কিন্তু বইয়ের সঙ্গে সঙ্গে এরকম একটা নিজস্ব চার্ট তৈরি করবে যে কিরকম ভাবে লেখা হয় মূলকটাকে কিভাবে লেখা হয় এবং তার যোগ্যতা কত, ওভারঅল যোগ্যতা কত, এইটাকে কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে করে ফেলতে হবে, তাহলেই তোমরা এর পরের কাজগুলো করতে পারবে। এরপরেই আমরা যা যা কাজ আছে সেটাকে নিয়ে আমরা দেখব। To you, just go through the chart thoroughly so that you can get the idea of radicals more in details. Hope you all will like the video. দেখো এর থেকে কিন্তু আর সুন্দরভাবে আমরা ভিডিও বুঝতে পারবো না, মানে এত সুন্দরভাবে এটা দেওয়া আছে, তাই না? আমি তোমাদের ভিডিওটা এটাও পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। স্যার কি কোশ্চেন বললেন? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে জলের সংকেত OH2 লেখা হয় না H2O লেখা হয়? জলের সংকেত OH2 না লিখে H2O কেন লেখা হয়? জলের সংকেত OH2 না লিখে H2O কেন? আচ্ছা, এবার দেখো যে কাজটা আমরা দেখাচ্ছিলাম, তাহলে এটা তাহলে এইভাবে যখন তৈরি হলো, তাহলে তার পরের পাতাতে আমরা দেখি, দেখো তোমাদের বইতে আছে একেবারে সুন্দরভাবে, নেক্সট পেজ 89। এবার বুঝতে পারছো যে একই মৌল একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু যৌথবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তখন সাধারণভাবে তাদের মূলক বলা হয়। তাহলে দেখো -1 1। এবার সালফেট খুব সহজে বুঝতে পারবে যে আধান বা চার্জ কত হবে 2, এর ক্ষেত্রে 2, এটা একদম সহজ। এবার আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই দেখো সালফাইডের ক্ষেত্রে 2 কিভাবে হচ্ছে, আর তোমাকে বলার কোনো অপেক্ষা রাখে না, তাহলে এই কাজটা তোমরা করতে পারবে যে অ্যানায়নের যোগ্যতাটা কত হবে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অ্যানায়ন মানে আমাদের এই পার্টটার কথা বলছে, এই যে সায়ানাইড, বাইকার্বনেট, সালফাইডটা যদি 2 হয় তাহলে বাইকার্বনেট কত হবে, সায়ানাইড কত হবে, তাহলে 1 হবে, ডাইক্রোমেটের ক্ষেত্রে 2 হবে, জিঙ্কেটের ক্ষেত্রে 2 হবে। তাহলে এই রকম ভাবে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো, ঠিক আছে? এরকম ভাবে আমরা সহজেই বুঝতে পারবো। কে স্ক্রিনের উপর আবার লিখছো, দেখছো তো স্ক্রিনের উপর আবার লিখছো তোমরা? স্যার তাহলে ওই দুটো ছকে কি এইচডব্লিউ থাকবে? না, এখন এক্সাম শেষ হয়নি, তবে তো শুরু হলো। তারপরে এটা আমি কালকে করতে দিয়েছিলাম, এটা হলো, এটা তো সহজ। এবার দেখো এইখানে মূলক লেখাটা যেরকম আমরা শিখলাম যে মূলকটা কিভাবে লিখতে হয় সেটা আমাদের দেখানো আছে। অ্যালুমিনিয়াম +1 সালফেট -2 পরের পাতাতে, অর্থাৎ পেজ নাম্বার 91 এ এটাও আমরা শিখে গেছি সুন্দরভাবে। হাইড্রোজেন সালফাইডটাও সুন্দরভাবে শিখে গেছি। শেখ সামির কিছু জিজ্ঞেস করছো? শেখ সামির বলো। স্যার বলছি যে স্যার এই পেজ নাম্বার কত এইচডব্লিউটা দিচ্ছেন স্যার? আমি তো শোনো আমি তোমাদের এটা পাঠিয়ে দেবো গ্রুপে, যে এইচডব্লিউ কোনটা আছে সেটা আমি পাঠিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা। এবার দেখো নেক্সট আমরা দেখছি, এখানে চলো। এবার দেখো নেক্সট এটাই কিন্তু ওই যে আমরা ভিডিওটা দেখলাম অত্যন্ত সুন্দর করে এটা বুঝিয়ে দেওয়া আছে। এই চার্টটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ চার্ট তোমাদের, ঠিক আছে? তারপরে আগের পাতাটাও তোমাদের করতে হবে, 92 পাতার যে চার্টটা আছে সবটা, এই সবটা করতে হবে। স্যার ওই 93 পেজে
ওই চারটা 93 আছে, 92 আছে। 92টা তোমরা বলো তো কি হবে? সোডিয়াম ফ্লোরাইড, তাহলে যৌগের সংকেত কি হবে? NaF। কটা কেবিআরটা কি হবে বলো? এটা যৌগের সংকেত কি হবে বলো? 2 নম্বরটা সোডিয়াম আর ক্লোরাইডের পরে 2 নম্বর কম্পাউন্ডের যৌগটা কি হবে? KBr তারপরটা কি হবে? লেড ক্লোরাইড, PbCl2 PbCl2। গুড। তারপরটা কি হবে? LCl3 না না, LCl3 LOH3 LOH3টা কিভাবে লিখবো? LOH3 LOH টা কিভাবে লিখবো দেখো? LOH OH তার হোল তারপর 3 বলছি, হ্যাঁ, এরকম না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছি? তারপরটা দেখো, তারপরটা কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট। এটা কিভাবে লিখবো? এটা কিভাবে লিখবো? এই একই রকম ভাবে CaHCl3 CaHCl3 নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এরকম ভাবে আমরা পুরোটা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। পেজ নাম্বার 93। এইটা সবার আগে করবে, বাকিগুলোতে পরে করবে। দেখছো তুই না স্ক্রিনের উপর লিখছো কেন? তুই না ডোন্ট রাইট অন দ্য স্ক্রিন। দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম প্লাস Cl মাইনাস, তাহলে সোডিয়াম ক্লোরাইড হলো। সোডিয়াম সালফেট দেখো কিভাবে হলো, আমরা বুঝতে পারছি চার্জের হিসাবটা দেওয়া আছে। দেখো SO4 তাহলে -2 + 2 0 হয়ে গেল। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করতে পারবো ইনশাআল্লাহ। করে সবটা করতে পারবো। স্যার পারবো। তাহলে আবার হ্যাঁ স্যার পারবো। পেজ নাম্বার হ্যাঁ, স্যার। HW কি থাকছে? HW থাকছে পেজ নাম্বার 93, পেজ নাম্বার 92, যে ছকটা আছে উপরে নিচে দুটো ছকই আছে 93, 92 এবং তারপরে হচ্ছে পেজ নাম্বার 89। এই তিনটে ছক আমাদের থাকছে HW। 89 স্যার 89 পেজে তো দুটো ছক আছে। দুটো ছকই করতে হবে। ঠিক আছে স্যার। পেজ নাম্বার 89, 92, 93 আজকালের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন, আর ইনশাআল্লাহ কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে বুঝতে পারলাম যে হোম টাস্কটা কি আমাদের হলো। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার বুঝতে পেরেছি। তাহলে আজকে পড়াটা আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।